সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, পড়াশোনার সাথে আছো। আমি আজকে পড়াবো অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য অনার্স চতুর্থ বর্ষের এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স কোর্সের পঞ্চম অধ্যায়। গত ক্লাসের ধারাবাহিকতায় আমি পড়াবো পঞ্চম অধ্যায়ের রিনিউয়েবল রিসোর্সের অপটিমাম এক্সট্রাকশন রেট অফ রিনিউয়েবল রিসোর্স, অর্থাৎ নবায়নযোগ্য সম্পদের কাম্য আহরণের হার নির্ধারণের বিষয়টি আমি আজকে পড়াবো। এই টপিকের অধীনে আমরা কিভাবে কাম্য আহরণের হার নির্ধারণ হবে সেই বিষয় সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। যে কাম্য আহরণ হার বলতে আমরা সেখানে কি বুঝবো, যে রিনিউয়েবল নবায়নযোগ্য সম্পদ হচ্ছে সেই সম্পদ যে সম্পদ মানে আমরা যদি প্রাকৃতিক পরিবেশে তাদেরকে বাড়তে দেই তাহলে কি হবে, যে তারা একটা নির্দিষ্ট সময় পরে তাদের পুনরুৎপাদন হওয়ার সুযোগ আছে। সেই জন্য আমাদের এই নবায়নযোগ্য সম্পদ আমরা নির্দিষ্ট শর্ত মেনে আমাদেরকে আহরণ করতে হবে। তাহলে নবায়নযোগ্য সম্পদ আমরা কোথায় আহরণ করব, কাম্য আহরণের হার কী হবে সেটি আজকে আমরা জানব। তবে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মোট আয় এবং মোট ব্যয় ধারণা এখানে প্রযোজ্য। আর কেন, যে মোট ব্যয় এবং মোট আয় এবং মোট ব্যয় ধারণা এখানে প্রযোজ্য এই কারণে যে এখান থেকে আসলে আমাদের নিট মুনাফা কত, সেই নিট মুনাফার কোথায় সর্বোচ্চ হবে সেটি আমাদের জানতে হবে। আর নিট মুনাফার সূত্র বা নিট মুনাফা বা নিট আয় সেটি সূত্র হচ্ছে কি, মোট আয় মাইনাস মোট খরচ। এখানে মোট আয় এবং মোট খরচের যে পার্থক্য, এই পার্থক্য কোথায় সর্বোচ্চ হবে, যেখানে এই পার্থক্যটি সর্বোচ্চ হবে সেখানেই কাম্য আহরণের পরিমাণ নির্ধারণ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাম্য আহরণের পরিমাণ এবং কাম্য আহরণের হার দুটি কিন্তু দুই জিনিস। তাহলে কাম্য আহরণের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আমাদের এই যে নিট মুনাফা সর্বোচ্চ হলে কাম্য আহরণের পরিমাণ সর্বোচ্চ হবে। এই ক্ষেত্রে নিট মুনাফা সর্বোচ্চ হওয়ার শর্তটি কি? শর্তটি আমাদের ইকোনমিক্সের সেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা যেমন পড়ি যে MR = MC হবে, অর্থাৎ প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয় হবে। এখানেও শর্ত একই আছে, তবে এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণের একটু পদ্ধতি ভিন্ন আছে। সেই বিশ্লেষণের পদ্ধতি এখানে কি, এখানে আমরা নতুন ধারণা নিয়ে আসছি, সেটা হলো এফোর্ট বা প্রচেষ্টা। এফোর্ট বা প্রচেষ্টা কি, যে আমরা যে রিনিউয়েবল রিসোর্স নবায়নযোগ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের রিনিউয়েবল রিসোর্সের কাম্য আহরণের শর্ত কোথায় নির্ধারণ হবে, যেখানে নিট মুনাফা সর্বোচ্চ হবে। অর্থাৎ রিনিউয়েবল রিসোর্স আমরা যে উত্তোলন করব, আহরণ করব, সেই আহরণের যেই প্রান্তিক খরচ এবং আহরণ করার পরে এই সম্পদ ব্যবহার করে বা এই সম্পদকে কাজে লাগিয়ে আমাদের যে মোট আয় হবে, এই দুটি শর্ত যেখানে সমান হবে সেখানেই হচ্ছে আমাদের নিট মুনাফা সর্বোচ্চ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তবে এইখানে আমাদের বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে একটু ভিন্ন। সেটি হচ্ছে যে কি, এফোর্ট বা প্রচেষ্টাকে আমরা এখানে ধারণাকে এখানে ব্যবহার করা হয়। এফোর্ট বা প্রচেষ্টা বা এফোর্ট কি? এফোর্ট হচ্ছে যে প্রতি একক রিনিউয়েবল রিসোর্স আহরণ করার ক্ষেত্রে যেই আমাদের আমরা যে এফোর্ট দিব বা যেই প্রচেষ্টাটি আমরা ব্যয় করব সেটিকে বোঝানো হয়েছে। যে এখানে এফোর্টকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এফোর্ট হচ্ছে কি, আমাদের যে পরিমাণ রিনিউয়েবল রিসোর্স মজুদ আছে সেই মজুদের পরিমাণ এবং এই মজুদ থেকে আমরা যে পরিমাণ সম্পদ আমরা আহরণ করব তার এই দুটি অনুপাতকে এফোর্ট হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে এফোর্ট, এই যে এফোর্টের সংজ্ঞায় এটিকে আমরা যদি করি, যে সমীকরণের সাহায্যে প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি এফোর্টকে যদি ই দিয়ে প্রকাশ করা হয় তাহলে H/,
হচ্ছে এক্স, অর্থাৎ এইচ হচ্ছে হারভেস্টিং, মানে কতটুকু আমরা উত্তোলন করব, আহরণের পরিমাণ, এবং হলো আহরিত সম্পদের পরিমাণ, এবং এই এক্স হচ্ছে রিনিউয়েবল রিসোর্সের মজুদের পরিমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটি বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা এটিকে আমরা প্রমাণ করে যে এখানে আমরা যদি ধরে নিই যে মজুদের পরিমাণ হচ্ছে 100 ইউনিট, এবং এখানে আমাদের জেলে যদি থাকে 2 জন, আমি প্রথম জেলেকে বুঝিয়েছি ফিশারম্যান 1 এবং ফিশারম্যান 2। ফিশারম্যান 1 এর এইচ এর মান যদি 20 হয় এবং ফিশারম্যান 2 এর এইচ এর মান যদি 10 হয়, তাহলে আমরা দেখতে পাবো যে 2 জনের এফোর্টের পরিমাণ কত, অর্থাৎ সে প্রত্যেক প্রচেষ্টায় সে কী পরিমাণ সে সম্পদ আহরণ করতে পারবে, তার প্রচেষ্টার পরিমাণ কত। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই যে আমরা যে ধরলাম ফিশারম্যান 1 এর এইচ এর মান হচ্ছে কত 20 আর এক্স এর মান হচ্ছে 100। তাহলে ই এর মান কত হয় ফিশারম্যান 1 এর ক্ষেত্রে, প্রথম জেলের ক্ষেত্রে হলো 20/100, তার মানে কি 0.20, অর্থাৎ 0.2 এফোর্টের, তার প্রথম জেলের এফোর্টের মান হচ্ছে কি 0.2, মানে প্রত্যেক প্রচেষ্টায় সে মানে আহরণের হচ্ছে এফোর্টের প্রচেষ্টা হচ্ছে 0.2, এবং জেলে 2 নাম্বার জেলে মানে ফিশারম্যান 2 এর এফোর্টের মান হচ্ছে এই যে এইচ এর মান আমরা কত ধরেছি 10/100 সমান হচ্ছে 0.1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি এখন এই এফোর্টের মান দিয়েই আমরা বুঝতে পারবো যে কোন জেলেটি কাজে দক্ষ, মানে যার এফোর্টের মান বেশি সে বেশি কাজে দক্ষ, তার সম্পদ আহরণের দক্ষতা বেশি। এই যে এফোর্টের মান 0.2, প্রথম জেলের মানে দক্ষতা, সম্পদ আহরণের দক্ষতা বেশি, দ্বিতীয় জেলের সম্পদ আহরণের দক্ষতা কম। তার মানে এখানে হারভেস্টের যে আছে, আমরা এই আমরা এই সূত্রটি থেকে আমরা হারভেস্টের পরিমাণও আমরা নির্ধারণ করতে পারি যে আহরণের হার কত হবে, আহরণের পরিমাণ কত হবে। এটিকে যদি আমরা এই যে এখানে আমি দেখিয়েছি E = H/X, এই সূত্রটি থেকে আমরা এই যে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের মাধ্যমে আমরা যেতে পারি যে H মানে আহরিত সম্পদের পরিমাণ ইকুয়াল হচ্ছে EX, অর্থাৎ এফোর্ট ইনটু হচ্ছে রিনিউয়েবল রিসোর্সের মজুদের পরিমাণ। তাহলে এখানে আমরা যদি প্রথম জেলে মানে প্রথম জেলের ইয়েটিকে আমরা যদি দেখাই, যে আমরা এখানে দেখাতে চাচ্ছি যে এফোর্টের মান স্থির থাকবে। এই যে প্রথম জেলের এফোর্টের মান বের করলাম আমরা 0.2, এই যে এফোর্টের মান 0.2, এবং দ্বিতীয় জেলের এফোর্টের মান বের করলাম 0.1। তার মানে কি সে এই রেটই সে প্রত্যেক প্রচেষ্টায় সে মজুদ থেকে রিনিউয়েবল রিসোর্সের মজুদ থেকে সম্পদ আহরণ করবে, অর্থাৎ এই এফোর্টের মান প্রত্যেক জেলের ক্ষেত্রে স্থির থাকবে। যদি প্রথম জেলের ক্ষেত্রে এই এফোর্টের মান স্থির থাকে, অর্থাৎ প্রথম জেলের এফোর্টের মান আমরা কত পেয়েছিলাম 0.2, তাহলে এই সূত্রে আমরা যদি মান বসাই, ই এর মান কত প্রথম জেলের ক্ষেত্রে 0.2 ইন্টু, এবং এক্স এর মান আমরা আগেই ধরে নিয়েছিলাম x = 100, তাহলে কত হয় হারভেস্টিং এর মান কত হয়, H হারভেস্টিং অ্যামাউন্ট অফ হারভেস্টিং, অর্থাৎ আহরিত সম্পদের পরিমাণ কত হয় 20 একক। এবং এই আরেকজন জেলে আমরা ধরে নিচ্ছি যে এই এফোর্টের মান যদি সেম থাকে, কিন্তু স্টকের মান যদি চেঞ্জ হয়, স্টকের মান যদি বাড়ানো হয়, যে 100 একক থেকে 200 একক করা হলো, তাহলে এফোর্টের মান একই থাকা সত্ত্বেও এখানে হারভেস্টিং এর পরিমাণ বেড়ে যাচ্ছে, কত 40 হচ্ছে, কারণ কি 0.2 ইন্টু 200 = 40। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এফোর্টের মান স্থির থাকা অবস্থায় যদি মজুদের পরিমাণ, রিনিউয়েবল রিসোর্সের মজুদের পরিমাণ বেড়ে যায়, তাহলে হারভেস্টিং এর পরিমাণ বাড়বে, মানে আহরিত সম্পদের পরিমাণ বাড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে এই একটি চিত্রের মাধ্যমে প্রচেষ্টা প্রবৃদ্ধি রেখার মাধ্যমে, এই যে আমি এখানে একটি রেখা এঁকেছি, এই রেখার মাধ্যমে এখানে এই যে হারভেস্টিং এর পরিমাণ, কাম্য আহরণের পরিমাণ কত হবে
কেমন হবে, কোথায় হবে, বা ভারসাম্য পরিমাণ কত হবে, টেকসই আহরণ কি পরিমাণ হলে কি কোন জায়গাটায় আমরা যদি আহরণ করি তাহলে আমাদের টেকসই আহরণ হবে, অর্থাৎ সাস্টেনেবল হবে। এই আহরণকে আমরা ধরে রাখলে আমাদের নবায়নযোগ্য সম্পদটি পুনরুৎপাদনের সুযোগ পাবে। আমরা সেইটি এখন আমরা দেখব চিত্রের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এইখানে এই চিত্রে আমরা ভূমি অক্ষে দেখিয়েছি স্টক এক্স রিনিউয়েবল রিসোর্সের, এবং লম্ব অক্ষে দেখিয়েছি হলো আহরিত সম্পদের পরিমাণ এইচ এবং এই স্টক এক্সের বৃদ্ধির হার জি অফ এক্স। এই রেখাটি হলো আমাদের যে গ্রোথ এক্স জি অফ এক্স রেখা। এই রেখাটি আমরা গত ক্লাসেও আমরা পেয়েছিলাম, কিন্তু গত ক্লাসে আমাদের কিছু অংশ এই রেখাটির নেগেটিভ সাইন ছিল। এই নেগেটিভ অংশকে এখানে বাদ দিয়ে আমি হলো এই অংশ এখানে এই যে এক্সক্লুডিং নেগেটিভ অংশ কোনটির জি অফ মানে গ্রোথ অফ স্টক নন রিনিউয়েবল রিসোর্সের। তাহলে এখানে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের গত ক্লাসে আমাদের রেখাটি এরকম ছিল, যে এখান থেকে শুরু হয়ে এরকম ছিল রেখাটি, এই জিএক্স রেখাটি। কিন্তু আজকে আমরা এই রেখাটির এই অংশটি নেগেটিভ অংশটিকে বাদ দিয়ে আমরা রেখাটিকে কি করেছি, এইখান থেকে শুরু করেছি, এই মূলবিন্দু থেকে শুরু করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে এই রেখার বর্ণনা দেখাচ্ছি, যেখানে সাস্টেনেবল আহরণ, সাস্টেনেবল এক্সট্রাকশনের পরিমাণ নির্ধারণ হবে, সেটি দেখাবো। তাহলে আমি যেটি বলছিলাম যে আমরা গত ক্লাসে আমরা লজিস্টিক গ্রোথ কার্ভ থেকে রেখা পেয়েছিলাম, সেটির নেগেটিভ অংশকে বাদ দিয়ে আমরা আজকের এই গ্রোথ কার্ভটি এঁকেছি। তার এখানে আমরা এই যে ই অফ ইএক্স যে আছে, হারভেস্টিংয়ের পরিমাণ সমান কত, ইএক্স। এই ইএক্স রেখা অর্থাৎ প্রচেষ্টা রেখা যদি আমরা ই1-এ থাকি তাহলে আমাদের হচ্ছে কি, এখানে এই সূত্র কি হয়, ই1x। এই ই1x রেখা হচ্ছে এটি, এই রেখা, এবং আমাদের আরেকটি রেখা হচ্ছে ইএমএক্স। অর্থাৎ এই রেখাটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা এই যে এখানে ম্যাক্সিমাম পয়েন্ট, এই গ্রোথ রেখাটির ম্যাক্সিমাম পয়েন্ট সেটি হলো MSY, ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড। এই বিন্দুতে আমরা দেখব যে এই এফোর্ট রেখা, এই দুটি এফোর্ট রেখার মধ্যে ভারসাম্য টেকসই আহরণ কোথায় নির্ধারণ হবে, ভারসাম্য আহরণের পরিমাণ অথবা টেকসই আহরণের পরিমাণ কোথায় নির্ধারণ হবে। যদি আমরা এই ই1x রেখাতে অবস্থান করি, এফোর্ট রেখায় অবস্থান করি, তাহলে আমাদের স্টকের উপর, এই ক্ষেত্রে স্টকের উপর নির্ভর করবে যে আমরা কোথায় ভারসাম্য অবস্থান করব, এবং গ্রোথের উপর নির্ভর করবে যে আমাদের হারভেস্টিংয়ের পরিমাণ কি হবে। এখানে যদি গ্রোথের এই জি অফ এক্স অর্থাৎ এই সম্পদটি রিনিউয়েবল রিসোর্সের প্রবৃদ্ধির পরিমাণ এবং হারভেস্টিংয়ের পরিমাণ যদি সমান হয়, তাহলেই আমাদের কি হবে, আমাদের টেকসই আহরণ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যদি আমরা ইয়েকে ধরি, x1-কে ধরি, তাহলে আমরা কি দেখতে পাবো, যে আমরা অবস্থান করব কোথায়, ই1x-এ। আমাদের প্রচেষ্টা রেখা হবে কোথায়, ই1x। এই প্রচেষ্টা রেখা বরাবর আমরা দেখতে পাই যে আমরা কোথায় অবস্থান করছি, H1, মানে আমাদের আহরিত সম্পদের পরিমাণ হলো H1, যেখানে x1 এর প্রবৃদ্ধির পরিমাণ হচ্ছে কত, জি অফ x1। এখানে এই বিন্দুটিতে তাহলে কি হয়, আমাদের সম্পদের আহরণের পরিমাণ H এবং গ্রোথের পরিমাণ সমান হয়। আর যদি আমরা মজুদ x1-এর ক্ষেত্রে আমরা যদি অবস্থান করি এই এফোর্ট রেখা EM-এ, তাহলে আমাদের কি হচ্ছে, আমরা হারভেস্টিংয়ের পরিমাণ অনেক বেশি হয়, যে HH হারভেস্টিংয়ের পরিমাণ হয়, যেটি কি আছে, এই গ্রোথ কার্ভের অনেক বাইরে।
যার কারণে কি হবে, যদি আমরা মজুদের পরিমাণ x1-কে দেখাই, x1-এ থাকি, তাহলে আমাদেরকে অবস্থান করতে হবে E1, মানে এফোর্ট রেখা E1-এ। আমরা EM-তে এফোর্ট রেখা EMX-এ আমরা অবস্থান করতে পারবো না, কারণ তাহলে আমাদের সম্পদ আমরা কি করব, এইখানে HH পরিমাণ x1 HH পরিমাণ সম্পদ আমরা আহরণ করব। তাহলে আহরণ করলে কি হবে, এটা আমাদের করা সম্ভব না, কারণ হচ্ছে কি আমাদের গ্রোথ রেটের অনেক বাইরে। আর যদি আমরা করি তাহলে আমাদের সম্পদ কি হবে, এই রিনিউয়েবল রিসোর্সটি পুনরুৎপাদনের সুযোগ পাবে না, এবং সে কি হবে, মানে ধীরে ধীরে এই সম্পদটি ইকোসিস্টেম থেকে, প্রকৃতি থেকে পুরোই সে বিলুপ্ত হয়ে যাবে। সেই জন্য আমরা যদি মজুদের পরিমাণ যদি আমরা x1 ধরি, তাহলে আমাদের কাম্য আহরণের পরিমাণ হবে কত, H1 পরিমাণ। কারণ কি আমাদের এইখানে এই বিন্দুতে আমাদের H1 সমান GX1 হয়েছে, অর্থাৎ এই মজুদের সাথে আমাদের এই সম্পদের যে প্রবৃদ্ধির হার এবং হারভেস্টিংয়ের পরিমাণ আমাদের সমান হয়েছে। আর যদি এই মজুদের পরিমাণের সাথে আমাদের আমরা কোথায় এটিকে আমরা করি, আর যদি আমাদের মজুদের পরিমাণ যদি XM হয়, অর্থাৎ ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ডের সাথে যদি ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড যেই বিন্দুতে আছে সেই বিন্দুতে যদি আমরা মজুদের পরিমাণ ধরি, যে XM যদি আমাদের XM যদি আমরা মজুদের পরিমাণ ধরি, এই XM মজুদের পরিমাণ ধরলে পরে আমরা যদি E1X রেখায় অবস্থান করি, তাহলে আমাদের হারভেস্টিংয়ের পরিমাণ হয় কত, HL পরিমাণ ও X0 HL পরিমাণ আমাদের হারভেস্টিংয়ের পরিমাণ হয়। আর আমরা যদি এই XM মজুদের কে বেস ধরে আমরা যদি EMX এই প্রচেষ্টা রেখায় অবস্থান করি, তাহলে আমরা হারভেস্টিং করতে পারি কত, HM পরিমাণ। তাহলে এখানে HL থেকে অবশ্যই HM বেশি। তার মানে কি একই পরিমাণ মজুদে আমরা তাহলে কোথায় অবস্থান করব, আমরা তাহলে H1 HL এ অবস্থান করব না, কারণ আমরা কি একই পরিমাণ মজুদে আমরা কি HM পরিমাণ আমরা হারভেস্ট করব, সম্পদ আহরণ করব। কারণ এই বিন্দুতে আমাদের কি এই গ্রোথ আমাদের রিনিউয়েবল রিসোর্সের গ্রোথ রেট সমান হয়, অর্থাৎ এই প্রবৃদ্ধির হার সমান হয় G(xm) হচ্ছে HM। তাহলে এই বিন্দুতে আমরা কাম্য আহরণের হার নির্ধারণ হতে পারে, আমরা যদি XM রেখা বরাবর XM প্রচেষ্টা রেখা বরাবর থাকি এবং মজুদ যদি আমাদের XM হয় আর মজুদ যদি আমাদের X1 হয়, তাহলে আমরা প্রচেষ্টা রেখা কোথায় অবস্থান করব, আমরা E1X এ অবস্থান করব, যেখানে আমরা আমাদের ভারসাম্য বিন্দু হচ্ছে এটি। এই ভারসাম্য বিন্দুতে আমাদের কি হবে, টেকসই আহরণ নিশ্চিত হবে। আর যদি আমাদের মজুদ যদি হয় XM, তাহলে আমাদের ভারসাম্য আহরণের পরিমাণ হবে কত, HM। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি তাহলে তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব যে আমরা টেকসই আহরণ, আমরা টেকসই আহরণ দেখলাম, মজুদ যদি XM হয় তাহলে টেকসই আহরণ হলো আমাদের এই বিন্দুতে, আর মজুদ যদি আমাদের X1 হয় টেকসই আহরণ হলো আমাদের এফোর্ট রেখা E1 এ, অর্থাৎ এই বিন্দুতে H1 এ। তাহলে এটি কি আমাদের আমাদের প্রশ্ন ছিল গত ক্লাসের, যে এই ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ডের যেই আমাদের আহরণের পরিমাণ, রিনিউয়েবল রিসোর্স সম্পদ আহরণের পরিমাণ, সেটা কি কাম্যতাকে নিশ্চিত করে কিনা। কিন্তু আমাদের এই টেকসই আহরণ কিন্তু আমাদের কাম্য আহরণের হারকে নিশ্চিত করে না। এটি যদি নিশ্চিত করতে হয় তাহলে আমাদের কি দেখতে হবে, টিআর এবং টিসি কে আমাদের বিবেচনায় আনতে হবে। তো টিআর এবং টিসিকে বিবেচনায় আনার জন্য আমি এখন এরপরে আমি দুটি চিত্র দেখাবো, যেখান থেকে আমরা টিআর এবং টিসি সম্পর্কে জানতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে MSY অর্থাৎ ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড এর সাথে সম্পর্কিত এফোর্টের মাধ্যমে আমরা কি সর্বোচ্চ মুনাফা আহরণ করতে পারি কিনা, বা আমরা কাম্য আহরণের হার কোথায় নির্ধারণ হয়।
তবে শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এই যে প্রবৃদ্ধি প্রচেষ্টা রেখা যে একটু আগে অঙ্কন করেছিলাম, সেই রেখা হতে আমরা এখন একটি আহরণ প্রচেষ্টা রেখা এঁকেছি। এই রেখা দুটি একই ভূমি অক্ষে আঁকা। এই রেখার আমরা যে ইয়েতে এখানে এই ভূমি অক্ষে দেখানো হয়েছে এফোর্ট এবং লম্ব অক্ষে দেখানো হচ্ছে হারভেস্ট, এবং এই প্রবৃদ্ধি প্রচেষ্টা রেখায় দেখানো হয়েছে হচ্ছে কি ভূমি অক্ষে দেখানো হয়েছে রিনিউয়েবল রিসোর্সের মজুদের পরিমাণ, এবং লম্ব অক্ষে দেখানো হয়েছে রিনিউয়েবল রিসোর্স এক্স এর গ্রোথ রেট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এই যে প্রচেষ্টাগুলো হচ্ছে এরকম যে এক্স নট ই নট এক্স, এই প্রচেষ্টাটি হচ্ছে এইখানে যেখানে এক্সের রিনিউয়েবল রিসোর্সের এক্সের স্টকের সর্বোচ্চ বিন্দু, এখানে এই প্রচেষ্টার সাথে এই প্রচেষ্টাগুলো হচ্ছে এখানে এই প্রত্যেকটা এই প্রচেষ্টার যে রেখা ই নট এক্স, ই নট ই ওয়ান এক্স, ই টু এক্স, ই থ্রি এক্স, এইভাবে আমরা এইখান পর্যন্ত এই পর্যন্ত বিন্দুতে আমরা ই এম এক্সে আসতে পারি। এবং এখানে আমরা এই যে এখানে আমরা তিনটি রেখা দেখিয়েছি, ই ওয়ান এক্স, ই টু এক্স, ই থ্রি এক্স, এই তিনটি প্রচেষ্টা রেখায় হচ্ছে যে ই থ্রির চেয়ে ছোট হচ্ছে ই টুর চেয়ে ছোট হচ্ছে প্রচেষ্টা রেখা, ক্ষুদ্র প্রচেষ্টা হচ্ছে ই ওয়ান, এবং এগুলোর সাথে আমাদের হারভেস্ট এগুলোকে আমরা এগুলো আসলে আর কিছুই না, এগুলো হচ্ছে প্রচেষ্টা রেখাগুলোর ঢালকে নির্দেশ করছে। এখানে আমরা এই রেখাগুলোর সাথে সম্পৃক্ত আহরিত সম্পদের পরিমাণ হচ্ছে কত, H1 H2 H3। যেমন E1 X এর মাধ্যমে আমরা সম্পদ আহরণের পরিমাণ পেয়েছিল H1, এটার সাথে সম্পদ আহরণের পরিমাণ পেয়েছি H2 যা এইখানে নির্ধারণ হয়েছে, এবং এটার সাথে সম্পর্কিত H3 হারভেস্টিং এর পরিমাণ হচ্ছে H3 যা GX এর সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা এই প্রবৃদ্ধি প্রচেষ্টার রেখার এই যে বাম দিকের রেখাটি হচ্ছে কি আমাদের প্রবৃদ্ধি প্রচেষ্টার রেখা, এবং এই রেখার সাথে একই প্রতিবিম্ব হিসেবে আমরা এই ডান পাশের এই আহরণ প্রচেষ্টার রেখাটি পেয়েছি। এখানে আমরা কিভাবে এই রেখাটি সম্পৃক্ত আমি সেটা একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে এই যে আমাদের যে এই প্রচেষ্টা যে ই নট এক্স এর সাথে সম্পর্কিত হলো কি আমাদের ইয়ের পরিমাণ হচ্ছে আমাদের এক্স ম্যাক্স, এটার সাথে সম্পর্কিত প্রচেষ্টা হচ্ছে আমাদের এই যে ই নট এইখানে মূল বিন্দুতে, আর ই ওয়ানের সাথে আমাদের সম্পর্কিত প্রচেষ্টা হচ্ছে ই ওয়ান এটি, এবং হারভেস্টের পরিমাণ হচ্ছে H1, আর ই টু এক্স এর সাথে সম্পর্কিত আহরণ প্রচেষ্টা রেখায় সম্পর্কিত এফোর্টের পরিমাণ হচ্ছে E2, যেখানে হারভেস্টের পরিমাণ হচ্ছে H2 এই বিন্দুতে। আর এখানে আমাদের E3X এই প্রচেষ্টা রেখায় আমাদের এই আহরণ প্রচেষ্টা রেখায় আমরা এটার পাচ্ছি হলো কত E3, এবং যেখানে হারভেস্টের পরিমাণ হলো H3। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা যদি এই ডান পাশ থেকে আমরা যদি এরকম বাম পাশে আস্তে আস্তে এখানে আমাদের প্রচেষ্টা রেখা হয়ে যাবে আসলে EM এই বিন্দুতে, এক্স নট বিন্দুতে, তখন এইটির সাথে আমাদের প্রচেষ্টা কত পাবো, এক্স নটের জন্য পাবো EM। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি আমি আবার রিপিট করছি যে তাহলে এক্স ম্যাক্সের সাথে আমাদের সম্পর্কিত প্রচেষ্টা হচ্ছে কি ই নট আহরণ প্রচেষ্টা রেখায়, আর E1 এক্স এর সাথে সম্পর্কিত প্রচেষ্টা হচ্ছে আমাদের E1, এবং এটার সাথে আমাদের সম্পর্কিত হচ্ছে হারভেস্টের পরিমাণ হচ্ছে H1, এবং E2 এক্স এই প্রচেষ্টা রেখার সাথে আমাদের আহরণ প্রচেষ্টা রেখায় প্রচেষ্টার পরিমাণ হচ্ছে E2, এবং E3X এই প্রচেষ্টা রেখার সাথে আমাদের প্রচেষ্টার পরিমাণ হচ্ছে আহরণ প্রচেষ্টা রেখায় E3। এবং এভাবে আমরা যদি এই EMX এই
প্রচেষ্টা রেখায় আসি, তাহলে আমরা আসবো কোথায়? এই বিন্দুতে। এই বিন্দুতে আমাদের প্রচেষ্টার পরিমাণ কত হবে? ইএম। তার মানে কি এই এক্স নট বিন্দুর সাথে প্রচেষ্টার সম্পর্ক হচ্ছে আমাদের ইএম। এভাবে আমরা এই বৃদ্ধি প্রচেষ্টা রেখা হতে আহরণ প্রচেষ্টা রেখা পাই। আমরা এই আহরণ প্রচেষ্টা রেখা এঁকেছি এই জন্য যে আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা নিট মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসের শুরুতে আমরা বলেছিলাম যে নিট মুনাফা হচ্ছে কি কিসের পার্থক্য? মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্য যেখানে সর্বোচ্চ হবে সেখানে কাম্য আহরণের হার নির্ধারণ হবে। তাহলে আমরা এই যে আহরণ প্রচেষ্টা রেখাটি থেকে আমরা যাব হচ্ছে কোথায়? আমরা এই টিআর এবং টিসি পার্থক্যে যেতে পারবো, যেখানে এই টিআর রেখা এবং টিসি রেখার ঢাল হিসেবে আমরা এমআর সমান এমসি পাবো নিট মুনাফার শর্ত হিসাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই আহরণ প্রচেষ্টা রেখার সাথে এখন আমরা কি করব? আমরা কার সংযোগ ঘটাবো? টিআর এবং টিসি রেখার। তাহলে টিসি সমান, এখানে টিসি সমান হচ্ছে আমাদের ডব্লিউ ই হচ্ছে এখানে আমাদের প্রচেষ্টা এবং ডব্লিউ হচ্ছে প্রতিটি প্রচেষ্টার বাজার দাম, প্রতি এককের বাজার দাম হচ্ছে ডব্লিউ। তার মানে টিসি সমান এখানে আমাদের মোট খরচ, এই নন রিনিউয়েবল রিসোর্সের মোট খরচ হচ্ছে টিসি রেখা সমান হচ্ছে কি আমাদের ডব্লিউ ই। আগে আমরা বলেছিলাম এখানে আমাদের টিআর টিসি এগুলো আমাদের কিসের সাথে সম্পর্কিত হবে? এফোর্ট এবং হারভেস্টের সাথে সম্পর্কিত হবে। অর্থাৎ সম্পদ আহরণের রিনিউয়েবল রিসোর্সের সম্পদ আহরণের পরিমাণ এবং রিনিউয়েবল রিসোর্সের সম্পদ আহরণের জন্য প্রচেষ্টার মাধ্যমে আমরা বিশ্লেষণ করব। তাহলে আমরা এখানে টিসি কিভাবে নির্ণয় করলাম? টিসি ইকুয়াল প্রতি একক এফোর্টের বাজার দাম ইনটু এফোর্টের পরিমাণ। আর টিআর নির্ণয় করব কিভাবে? যে হারভেস্টিং এর পরিমাণ অর্থাৎ আহরিত সম্পদের পরিমাণ হচ্ছে এইচ এবং প্রতি একক সম্পদের দাম হচ্ছে কি পি, পি ইন্টু এইচ, যেখানে পি এর মান হচ্ছে স্থির থাকবে, পি হচ্ছে কি স্থির। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আহরণ প্রচেষ্টা রেখাটি আমি এই যে এই বোর্ডের এখনকার আমি এই 3 নম্বর চিত্রে নিচের চিত্রে আমি দেখিয়েছি। এখানে দেখো যে আমরা এই যে ভূমি অক্ষে এফোর্ট দেখিয়েছি, এখানে যেমন দেখিয়েছিলাম। আর এইখানে এই হারভেস্টিং এর উপর লম্ব অক্ষে হারভেস্টিং এর সাথে আমাদের সম্পর্কিত হচ্ছে কি এই যে পিএইচ, এই টিআর রেখা। এই টিআর রেখা আমরা এখানে তাহলে কি কি দেখাচ্ছি? সি এবং হারভেস্টিং ছাড়াও আমরা এখানে দেখাচ্ছি হলো খরচ এবং আয়, সি কস্ট এবং রেভিনিউ। তাহলে এইখানে আমাদের এই খরচ রেখাটি হচ্ছে আমাদের কি এই যে টিসি ইকুয়াল ডব্লিউ, এটি হলো আমাদের খরচ রেখা। এবং টিআর রেখা হচ্ছে আমাদের কি এই যে গ্রোথ রেখা, এই যে আহরণ প্রচেষ্টা রেখা যেটি, সেটিকেই আমরা এখানে টিআর রেখা হিসেবে উপস্থাপিত করেছি। কারণ কি টিআর সমান পি এইচ। তাহলে এই বিন্দুতে আমরা যখন এই এফোর্ট আমরা ই1-এ থাকবো এবং এখানে আমরা দুটি এফোর্টের দুটি প্রচেষ্টাকে দেখিয়েছি, একটা হলো ই1 প্রচেষ্টা আর একটা হলো ই প্রচেষ্টা। ই1 প্রচেষ্টায় আমরা যখন থাকি তখন হচ্ছে আমাদের টিসি, টিআর এবং টিসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমাদের এই রেখাটি, এটি কিন্তু আমাদের এই যে আমরা এই যে রেখাটি এঁকেছি, এই রেখাটি হচ্ছে আমাদের কি টিআর ইকুয়াল পিএইচ রেখা। তাহলে এই রেখাটি যখন টিসির রেখাকে ছেদ করেছে, তার মানে কি এই বিন্দুতেও কিন্তু একটি টেকসই আহরণের পরিমাণ আছে আমরা পূর্বের চিত্র অনুযায়ী। কিন্তু এই বিন্দুতে আমরা কি দেখতে পাচ্ছি? টিআর সমান টিসি, যেটি আমরা এখানে এই যে এখান থেকে আমরা নিয়ে দেখিয়েছি কোথায়, এই যে আর1 সমান সি1কে দেখিয়েছি। তার মানে এই বিন্দুতে হলো কি আমাদের মুনাফার পরিমাণ হলো কি 0, কারণ কি টিআর সমান টিসি। আর আমরা যখন এফোর্ট, আরেকটি এফোর্টকে দেখিয়েছি ই এফোর্ট, ওইটিকে আমরা ইকুইলিব্রিয়াম এফোর্ট হিসেবে ই দেখিয়েছি, এফোর্ট অফ ইকুইলিব্রিয়াম বা ইকুইলিব্রিয়াম অফ এফোর্ট, এটিকে আমরা যখন দেখিয়েছি তখন হলো টিসি সমান কত? এই যে ও সিই। আর টিআর সমান কত আমাদের? এই যে ও আর ই। তার মানে কি
এইখানে টিসি এবং টিআরের পার্থক্য সবচেয়ে বেশি। কিভাবে এই পার্থক্যটা সবচেয়ে বেশি বুঝলাম, সেটা হলো এই যে টিসি রেখা, এই টিসি রেখার সমান এই যে এখানে টিআর রেখার যে বিন্দু, আমরা সেই বিন্দুতে আমরা কি করেছি, একটি ট্যানজেন্ট এঁকেছি। এই ট্যানজেন্টের সমান্তরাল একটি ট্যানজেন্ট এঁকেছি। এই ট্যানজেন্ট সমান্তরাল হওয়ায় আমরা জানি যে মুনাফা সর্বোচ্চকরণের শর্তে আমরা যেরকম মাইক্রো ইকোনমিক্সে আমরা কী পড়ি, যে টিআর এবং টিসির মাধ্যমে যখন আমাদের মুনাফা সর্বোচ্চকরণ দেখানো হয়, তখন টিসি রেখার সমান্তরাল আমরা যখন টিআর রেখার বিন্দুতে আমরা যখন সমান্তরাল ট্যানজেন্ট আঁকতে পারি যেই বিন্দুতে, সেই পার্থক্যটি হচ্ছে আমাদের সর্বোচ্চ মুনাফা। এখন সেই সূত্র ধরেই আমরা এই যে টিসি রেখা এর সমান্তরাল এর এর যে টিআর রেখা আছে, টিআর সম্পর্কিত টিআর হচ্ছে কোনটা, এই বিন্দু, এখানে যেখানে মোট আয় হচ্ছে কত, ও আর ই। এই বিন্দুতে আমরা যখন একটি সমান্তরাল ট্যানজেন্ট আঁকতে পেরেছি, সেই সমান্তরাল ট্যানজেন্ট আঁকার কারণে এই পার্থক্যটি হচ্ছে আমাদের মুনাফা সর্বোচ্চ। অন্য কোনো আমরা যদি টিআরের বিন্দু নেই, সেখানে এই পার্থক্যটি সর্বোচ্চ হবে না। কারণ কি, ট্যানজেন্টটি ওখানে সমান্তরালভাবে আঁকা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের এমএসওয়াই কোথায় ছিল? এমএসওয়াই ছিল আমাদের কোথায়, এই টিআর রেখার আহরণ প্রচেষ্টা রেখার এই যে এই এই ভূমির সমান্তরাল বিন্দুটি ছিল আমাদের কি, এমএসওয়াই, অর্থাৎ ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড পয়েন্ট। এই ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড পয়েন্ট সম্পর্কিত আমরা যদি এফোর্ট নেই, এই এফোর্টের পরিমাণ যদি আমাদের এরকম হয়, ইএম হয়, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এফোর্টটি কিন্তু আমাদের কাম্য মুনাফা সর্বোচ্চ হবে না। কারণ হলো কি, এইখানে আমরা দেখতে পাবো যে এই পার্থক্যটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় পার্থক্য, টিআর এবং টিসির। এই পার্থক্যটি, এই যে এমএসওয়াই সম্পর্কিত যে এফোর্ট ইএম, এই পার্থক্যটি হবে কি, এই পার্থক্যের চেয়ে ছোট হবে। সেই কারণে এটি আমাদের মুনাফা সর্বোচ্চ হবে না। তার মানে কি, এমএসওয়াই এর চেয়ে সংশ্লিষ্ট কি, এমএসওয়াই এর চেয়ে সংশ্লিষ্ট যে মানে সব কম প্রচেষ্টা, এই কম প্রচেষ্টাই হচ্ছে আমাদের মুনাফা সর্বোচ্চকারী প্রচেষ্টা। এবং এই বিন্দুতেই আমাদের কি হবে, এই প্রচেষ্টার বিন্দুতেই আমাদের কাম্য আহরণের হার নির্ধারণ হবে নন রিনিউয়েবল রিসোর্সে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা অনলাইন ক্লাসে আমরা কিন্তু তোমাদের যেমন চাওয়া তার সবটুকু আসলে দিতে পারবো না। এখানে কিছু আমরা শুধু তোমাদেরকে গাইডলাইন দিতে পারবো, যে তোমরা এইভাবে পড়ো, টেকনিক্যাল বিষয়গুলো এইগুলো। তাহলে এই টেকনিক্যাল বিষয়গুলোকে তোমরা মাথায় রেখে তোমরা আরও বই পড়ে, বিস্তারিত পড়ে তোমরা এখান থেকে এই প্রশ্নটির উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় পড়লাম, সেটি হচ্ছে কি, রিনিউয়েবল রিসোর্সের, নবায়নযোগ্য সম্পদের কাম্য আহরণের হার কোথায় নির্ধারণ হবে? ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ডে কি নির্ধারণ হবে? না, নির্ধারণ হবে না। কারণ তার চেয়ে কম এফোর্টের জায়গায় প্রচেষ্টার সাথে সম্পর্কিত ইয়েতে কি হবে, মুনাফা সর্বোচ্চ হবে। এখানে এই চিত্রের মাধ্যমে আমরা এই উপসংহারে আসলাম, এই যে এমএসওয়াই এর চেয়ে সংশ্লিষ্ট ক্ষুদ্র প্রচেষ্টায়, অর্থাৎ ই হচ্ছে মুনাফা সর্বোচ্চকারী প্রচেষ্টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ছিল আমার আজকের ক্লাসের প্রেজেন্টেশন। আমরা আবার পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে এই টপিকেরই অন্য কোনো বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং যারা আমার অনলাইন ক্লাসে এতক্ষণ আমার সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।